না ক্যালকুলেশন করে পড়ে দেওয়া যাবে। বিকজ অনলি ফর দিস এমসিকিউ অপশানগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বলছি। কী করে করবো? তাহলে আগে দীর্ঘ বসবে, তারপরে হ্রস্ব বসবে, ঠিক বামা শ্রেণীর দীর্ঘ আর হ্রস্ব। তাহলে দেখো 3-20 থেকে ছোট, ফার্স্টে দীর্ঘ আসবে তারপর হ্রস্ব আসবে, হতে পারে না। 5-27 থেকে ছোট, হতে পারে না, ফার্স্টে দীর্ঘ আসবে তারপর হ্রস্ব আসবে। 4:9, এটা ছোট এটা বড়, হতে পারে না। 9:5, স্যার 9:5 অ্যান্সার। তা দীর্ঘ ইস্টু হ্রস্ব 9:5 আসছে, কোনো ক্যালকুলেশন করিনি। বিকজ এমসিকিউ ডিজাইন স্ট্রাকচার, কোশ্চেন স্ট্রাকচার দেখে আমরা অ্যান্সার করেছি। ওয়েট, ভিডিও স্কিপ করো না। একই ড্রেস হতে পারে, একই জামা হতে পারে, বাট ভিডিও আলাদা। সো hello and welcome my dear students to another class in my channel. A window of physics enters a ray of concept. So আজকের আমরা যেটা করব, এবিটিএ টেস্ট পেপারের SC 18 পেজের 2 নম্বর পেজ অফ ফিজিক্স। সো আগের দিন আশা করি তোমাদের সব ক্লাস দেখেছো, যারা এখনও দেখোনি তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা ফার্স্ট কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও এবং গিয়ে দেখে নাও। সো আগের দিনের মতো আজকেরও আমরা ভরপুর কনসেপ্টে ভরপুর থাকবে ক্লাস। আমরা ধরে ধরে এমসিকিউ সলভ করব এবং আগেকার দিনের মতো কথা, এ কাহানি পুরানি হে লেকিন সফর নয়া হে। সো আমরা 2 নম্বর পেজ সলভ করব উইথ লটস অফ ইনফরমেশন, লটস অফ কনসেপ্ট। তোমরা যারা এখনও খাতা পেন নাওনি, খাতা পেন নাও, পাশে টেস্ট পেপার নাও এবং বসে পড়ো এবং খুব আরামসে ক্লাস করতে থাকো এবং যা যা ইনফরমেশন পাবে সেগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। তো আমরা স্টার্ট করছি, আজকের ক্লাস স্টার্ট করা যাক। এবং আমাদের প্রথম প্রশ্ন কি বলছে সেটা ভালো করে লক্ষ্য করো, বিকজ এই প্রথম প্রশ্নে আমরা না অনেক কিছু শিখবো। একটা প্রশ্ন আমরা তো বলেছি একটা প্রশ্ন করবো না, তার সাথে সাথে আমরা লটস অফ প্রশ্ন করবো। একটা প্রশ্নেরই আগা পাঁচতলা গুড়িয়ে সব খেয়ে ফেললো। ওকে, সো একটা কোশ্চেন তো করবো এবং কোশ্চেনের তার সাথে পোস্টমর্টম করবো, ঠিক আছে? না কোনো খুনটুন হয়নি, কিন্তু কোশ্চেনকে আমাকে পোস্টমর্টম করতে হবে, সেই জন্যই কথা বলা। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি দেখো, বিকজ ফার্স্ট কোশ্চেনের আনসারটা বইতে ভুল দেওয়া আছে, এটা হবে না। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, এ বাহু বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে। ঘনকের প্রত্যেক তল হতে নির্গত তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, আমি এই প্রশ্নে আসছি, কিন্তু তার সাথে সাথে আমরা কিছু প্রশ্ন এক্সট্রা করি। ধরো আমাদের একের দাগের একটা করবো, কিন্তু এটা করার আগে আমরা কিছু প্রশ্ন এক্সট্রা করে নিই। যে ধরো এটা একটা ঘনক, ঠিক এটা একটা ঘনক। এই ঘনকে মনে করো তুমি কেন্দ্রে একটা কিউ আধান বসিয়ে রেখেছো, তাহলে টোটাল ফ্লাক্স অর্থাৎ ঘনক থেকে নির্গত টোটাল ফ্লাক্স হবে ফাই সমান সমান কিউ বাই এপসাইলন নট। এটা অ্যাকর্ডিং টু দ্য গস থিওরেম বা গাউস উপপাদ্য অনুযায়ী কেন্দ্রে যেহেতু আধান আছে কিউ, বা যেখানে থাক না কেন গোলকে মানে ঘনকের অভ্যন্তরে থাকলেই হবে, সেখান থেকে যে টোটাল ফ্লাক্সটা বেরোবে না সেটা কিউ বাই এপসাইলন নট হবে। এটা অ্যাকর্ডিং টু দ্য গাউস থিওরেম। এবারে যদি বলতো যে এরকম প্রশ্ন হয় যে একটা আধান ঘনকের মধ্যে বসানো আছে এবং ঘনকের প্রতি তল থেকে নির্গত ফ্লাক্স, তাহলে এবার তুমি ভাবো ঘনকের মোট 6টা তল, মোট ফ্লাক্স যদি কিউ বাই এপসাইলন নট গুণ বার হয়, তাহলে 6টা তল দিয়েই তো কিউ বাই এপসাইলন নট আসছে। তাই যে কোনো একটা তল দিয়ে কত আসবে, তার 1/6। আবার শোনো, মোট ফ্লাক্স আসছে কিউ বাই এপসাইলন নট, ঘনকের মধ্য থেকে টোটাল ফ্লাক্স বেরোচ্ছে। এই টোটাল ফ্লাক্সটা কি একটা তল দিয়ে যাবে না, 6টা তল দিয়ে সমানভাবে বন্টিত হয়ে আসবে। 6টা তল দিয়ে আসবে, ওপরে যাবে, নিচে যাবে, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে। তাই 6টা তল দিয়ে নির্গত হবে। তাই টোটাল ফ্লাক্স যদি কিউ বাই এপসাইলন নট গুণ হয়, যে কোনো একটা তল দিয়ে আসবে, যে কোনো একটা তল থেকে আসবে ফাই সমান টোটাল ফ্লাক্সের 1/6, ঠিক 1/6 অফ টোটাল ফ্লাক্স। ঠিক কখন স্যার এগুলো করব না, যদি আধানটা ঘনকের মধ্যে বসানো থাকে। কিন্তু আমাদের কোশ্চেনে আছে না ঘনকের শীর্ষবিন্দুতে আছে, আসবো। এর পাশাপাশি যদি এরকম প্রশ্ন হতো যে এই আধানকে নিয়ে বলল যে ঘনকের যে কোনো একটা তলের কেন্দ্রে বসানো আছে, ঘনকের যে কোনো একটা তলের কেন্দ্রে। সাপোজ তুমি ভাবো এইটা হলো ঘনকের একটা তল এবং এই তলের কেন্দ্রে সাপোজ এখানে বসে আছে, এটা হলো ঘনকের তল এবং এই তলের কেন্দ্রে বসে আছে। তাহলে এখান থেকে ঘনক থেকে যদি বলে ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হবে, এই ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হবে, তাই তুমি বলবে তখন ফাই সমান কিউ বাই এপসাইলন নট ইন্টু হাফ। স্যার কেন হলো এটা? ইয়েস, লেট মি এক্সপ্লেন।
তুমি এই ঘনকটার পাশে আরও একটা এরকম ঘনক বানিয়ে দাও, এই ঘনকটার পাশে আরও একটা ঘনক এরকম বানিয়ে দাও। সাপোজ ভাবো, আচ্ছা আমি এটা একটু মুছি, সাপোজ ভাবো এইটা আমি একটু মুছি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। পুরো এই ঘনকটা এখানে একটা কপি পেস্ট করে বসিয়ে দাও। সাপোজ এখানে একটা ঘনক হলো, ঠিক আছে? ঠিক এই যে ঘনকটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক তাহলে মনে হচ্ছে না দুটো ঘনক পাশাপাশি বসে আছে এবং ঘনকের কেন্দ্রে একটা আধান বসে আছে? দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স, কনসেপ্টের দিক দিয়ে সেরা জায়গা। হ্যাঁ, তুমি একটা ঘনকের তলে একটা আধান বসিয়েছো, একটা ঘনকের একটা তলের কেন্দ্রে, তুমি তার পাশে আরেকটা ঘনক বসিয়ে দাও, তাহলে দেখবে এই বড় সাইজের যে ঘনকটা তার কেন্দ্রে বসে আছে বা মাঝখানে বসে আছে বা পুরো ঘনকটার মাঝে বসে আছে। তাহলে ওই টোটাল ফ্লাক্স এই পুরো ঘনক থেকে আসবে ফাই সমান, তুমি বলে স্যার এটা হবে, কিন্তু আমাদের প্রশ্ন ছিল এই লেফট যে ঘনকটা, বিকজ এই ঘনকটা তো আমি কাল্পনিকভাবে টেনে নিয়েছি, তাই না? তো লেফট সাইডের ঘনক থেকে, হ্যাঁ আমাদের এখানে একটা আঁকা ভুল হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ধরো এখান থেকে আমাদের এরকম একটা কিছু করা উচিত, ঠিক আছে? এই টাইপের কিছু একটা করা উচিত, তাহলে ঘনকটা কমপ্লিট দেখতে লাগছে। আর একটু ছিল, ইনকমপ্লিট ছিল, ঠিক আছে? কনসেপ্টের দিক দিয়ে আমাদের কিন্তু ক্লিয়ার যে এখানে তাহলে আমাদের টোটাল ফ্লাক্স যেটা আসবে সেটা হচ্ছে এইটা, কিন্তু এই ঘনকটার জন্য পিছনের, সরি এই আধানটার জন্য যে পিছনের ঘনকটা আছে তার থেকে নির্গত ফ্লাক্স, তাহলে এই ঘনক থেকে আসবে, এই ঘনক থেকে আসবে, তাহলে টোটাল ফ্লাক্সের অর্ধেক আসবে। দ্যাট ইজ এইটা অ্যান্সার হওয়া উচিত। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো যদি এবারে তুমি একটা জিনিস চিন্তা করো, কিন্তু আমাদের এটাও বলেনি, তাহলে বলেছে কি? আমাদের বলেছে স্যার যদি আমি এটাকে মুছে দেওয়ার চেষ্টা করি, মুছেও দিলাম, চেষ্টা করি না, পুরোটাই মুছে দিয়েছি, একদম সুন্দর করে উড়িয়ে দিয়েছি। ওকে, তাহলে এবার আমাদের প্রশ্নে আসা যাক। দেখো, এবার আমাদের বলেছে আধান কোথায় বসে আছে, না আধান বসে আছে এইখানটায়, কিউ। এখানে আমাদের কিউ আধান বসে আছে। এবার না এটা বলার জন্য আমি একটা পাশের ছবির হেল্প নেব, 3D ছবি। এবার তুমি ভাবো এইখানে একটা ঘনক বসে আছে এবং যার শীর্ষবিন্দুতে একটা কিউ আধান বসে আছে। এবার তুমি দেখো ছবি অনুযায়ী যে আরও 7খানা ঘনক আমি ঘনকের সাথে যোগ করলাম, দিয়ে যোগ করে দেখো তখন এই কিউ আধানটা যেটা এই ঘনকের শীর্ষবিন্দুতে বসেছিল সেটা এখন কিন্তু পুরো টোটাল যে বড় ঘনকটা লক্ষ্য করতে পারছো, 7খানা ছোট ছোট ঘনক বসিয়ে আরও 7খানা, দ্যাট ইজ টোটাল 8খানা ঘনক বসিয়েছি বা সাজানো হয়েছে, তার মাঝে বসে আছে বা তার মধ্যে বসে আছে। তাহলে এগেন টোটাল ফ্লাক্স কিউ হলো কিউ ফাই সমান কিউ বাই এপসাইলন নট, ঠিক? কিন্তু এখানে কটা ঘনক আছে বাবু? 8টা ঘনক আছে, 8টা ঘনক আছে, তাই না? তাহলে টোটাল ফ্লাক্স এইটা হবে, সবসময় টোটাল ফ্লাক্স এইটা, সে যে কোনো তল হোক না কেন, যেভাবেই থাকুক না কেন, টোটাল ফ্লাক্স বদ্ধ তল থেকে এটা হবে। তাহলে বলো এই শীর্ষবিন্দুতে থাকার জন্য তার সারাউন্ডিংস 8টা ঘনক আছে, তাহলে টোটাল ফ্লাক্স এইটা। তাহলে এই ঘনকটার মধ্য দিয়ে কত যাবে? পুরো টোটাল ফ্লাক্সের 1/8। ভেরি গুড, টোটাল ফ্লাক্সের 1/8। তাহলে তুমি ভাবো এই যে ফাই কিউ বাই এপসাইলন নট আসলো, সেটা হচ্ছে আমাদের একটা ঘনকের যে কোনো শীর্ষবিন্দুতে বসানো থাকলে আধান, সেই আধানটার জন্য ঘনক থেকে যে টোটাল ফ্লাক্স যাবে সেটা হলো কিউ বাই 8 এপসাইলন নট। ওকে স্যার, বুঝতে পেরেছি। এটাও আমাদের প্রশ্ন ছিল না, এটা কিন্তু তোমাদের বইতে অ্যান্সার দেওয়া আছে, টেস্ট পেপারে এটা অ্যান্সার দেওয়া আছে, বাট এটা অ্যান্সার নয়। আমাদের অ্যান্সার হবে এর সাথে আরও একটা 1/3 লাগলে কিউ বাই 8 এপসাইলন নট ইন্টু 1/3, দ্যাট ইজ 1/3, দ্যাট ইজ 24 আসবে। কিন্তু সেটা ভাবতে গেলে আমরা না এইভাবে ভাববো না। কীভাবে ভাববো দেখো, এবারে তুমি দেখো এই যে টোটাল বড় ঘনকটা বসানো আছে, মানে 8টা, যার ছোট ছোট এরকম স্মল ডিভিশন হলো 8টা করা আছে, তার যে কোনো একটা তল থেকে যদি তুমি নির্গত ফ্লাক্স বার করো তাহলে তুমি লিখবে স্যার কিউ বাই 6 এপসাইলন নট। ওই বড় ঘনকটা যেটার ছোট ছোট 8টা পিস আকার আমরা ভাবতে পারি, তার যে কোনো একটা তল দিয়ে কিউ ফাই সমান কিউ বাই 6 এপসাইলন নট আছে একদম। এবারে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো প্রতিটা যে 6টা তল আছে সেই 6টা তলটাকে দেখো সমান 4 ভাগে ভাগ করা আছে, আর যার একটা ভাগ হলো এই ঘনকের একটা সাইজের সাথে সমান, এই ঘনকের সাইজের সাথে সমান, ঠিক? তাহলে টোটাল যদি যে কোনো একটা তল দিয়ে কিউ বাই 6 এপসাইলন নট আসে, তাহলে ওই তলটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, সমান 4 ভাগে, তাহলে তার একটার মধ্য দিয়ে কত যাবে? না তার 1/4 যাবে। তো কিউ বাই 24 এপসাইলন নট, তার 1/4 যাবে, মানে কিউ বাই 24 এপসাইলন নট। আর এই
একটা ভাগ মানে এই ঘনকের সাইজ, একটা ভাগ মানে এই ঘনকের সাইজ। তার মানে শীর্ষবিন্দুতে যদি বসানো থাকে তাহলে এইটার যে কোনো একটা তলের মধ্য দিয়ে, যে কোনো একটা তলের মধ্য দিয়ে তাহলে কিউ বাই 24 এপসিলন নট আমাদের ফ্লাক্স যাবে। তাই হলো আমাদের কনসেপ্ট। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পেরে থাকো আবার একটু ভিডিও ব্যাক করে দেখতে থাকো, দেখবে শিওর বুঝতে পারবে। ওকে চলো এটা আমরা কমপ্লিট করলাম, করে আমরা ডুয়েটটাতে যাই। দেখো নাম্বার টু বলছে তড়িৎ ক্ষেত্রের বিভব বলেছে ভি সমান 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। ভি সমান 6xy প্লাস কত দেখো মাইনাস ওয়াই, আচ্ছা মাইনাস ওয়াই প্লাস 2yz। আর কোন বিন্দুতে বার করছে 1,1,0, 1,1,0 এই বিন্দুতে। আচ্ছা আমরা সব করব না, আমরা যদি অপশানগুলোকে খেয়াল করি 6, 9 আছে অপশান এতে, দেখো 6i ক্যাপ, 9j ক্যাপ, k ক্যাপ, পরটাতে 3, 5 আছে, 6, 5 আছে, আর অপশান ডিতে 2, 3 আছে। আমরা সব করব না, দুটো পার্ট করলে আমরা বুঝে যেতে পারবো কোনটা অ্যান্সার হতে পারে। হ্যাঁ তো দেখো, তো ফার্স্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট বার করি, দ্যাট ইজ EX। কী হয় না মাইনাস অফ dvdx, সো মাইনাস অফ ddx অফ ভি, এইভাবে করতে হয় আমাদের। ওকে স্যার 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। আচ্ছা এটা কিন্তু আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, অনলি এক্স এর রেসপেক্ট হবে, বাকি সবগুলো কনস্ট্যান্ট ভাববো। আর যেখানে এক্স থাকবে না পুরো টার্মে সেটা 0 হয়ে যাবে। তাহলে মাইনাসটা থাকলো ddx অফ 6xy, মানে আমাদের 6y আসবে। ddx অফ y, দেখো এখানে কোনো এক্স যুক্ত পদ নেই তাহলে পুরোপুরি 0। দেখো এখানেও কোনো এক্স যুক্ত পদ নেই তাহলে এটাও 0। তাহলে আমাদের EX এসছে অনলি dvdx, দ্যাট ইজ ddx অফ, যদি এটা করি তাহলে অনলি 6y আসতে পারে। ওকে তাহলে দেখো তোমার আনসার 6 দিয়ে শুরু হওয়া উচিত, বিকজ y মানে 1, y মানে 1, যদি এখানে 1 বসাও তাহলে 6 আসবে। তুমি বসিয়ে দিতে পারো -6 × 1 দ্যাট ইজ 6, ওয়াইটা 1 যেহেতু এত বিন্দুতে বার করতে বলেছে। ওকে EY দেখো মাইনাস অফ dv dy সমান মাইনাস অফ, আচ্ছা মাইনাস d dy অফ v মানে 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। আচ্ছা আবার ডেরিভেটিভ করো, y এর সাপেক্ষে করবে, তাহলে তুমি করবে এখান থেকে মাইনাসটা বাইরে আসছে d এটা, দ্যাট ইজ তুমি আর লিখবে 6x লিখবে, মাইনাস এখান থেকে 1 করবে, আর এখান থেকে প্লাস 2z করবে, বিকজ y এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। ওকে তাহলে তুমি এখান থেকে ভালো করে দেখো, যেটা আমি লিখতে পারবে যে যদি এখানে এই মানগুলো বসাও, দেখো -6, x এর ভ্যালু কত 1, দ্যাট ইজ 6 × 1, 1 এর তো 1 থাকলো, আর 2z, এর ভ্যালু দেখো 0, তাহলে +0, তাহলে 6 × 1 মানে 6 -1 দ্যাট ইজ 5, তাহলে -5 আসলো। তাহলে EY আসলো -5। তাহলে অপশান তোমাদের হওয়া উচিত x এর সাথে যেহেতু i ক্যাপ থাকে তাহলে 6i ক্যাপ তারপর 5j ক্যাপ আসছে, দেখো 6i ক্যাপ 5j ক্যাপ, একমাত্র অপশান সিতে আছে 6i ক্যাপ 5j ক্যাপ, তাহলে ওটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে আমরা পুরোটা করছি দেখো। ওকে এবার EZ করো, EZ সমান মাইনাস অফ dv dz সমান মাইনাস অফ dz অফ v কত দেখো এটা 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। আচ্ছা এখানে জেড যুক্ত পদ নেই, এটা ডেরিভেটিভ 0, এখানে নেই 0, এখানে আছে, তাহলে অনলি পাবো মাইনাস অফ 2y, আর -2 × 1 দ্যাট ইজ -2 পেয়েছি, বিকজ y এর ভ্যালু 1। তাহলে এবার তুমি জানো আমরা যেটা জানি যে স্যার ইলেকট্রিক ফিল্ড ই ক্যাপ হবে EX i ক্যাপ প্লাস EY j ক্যাপ প্লাস অফ EZ k ক্যাপ। EX কত দেখো না স্যার EX এসেছিল 6, তাহলে -6i ক্যাপ, আচ্ছা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে বিকজ EY এর আগে দেখো মাইনাস আছে, তাহলে -5j ক্যাপ, EZটা -2 এসছে -2 k ক্যাপ, তাহলে মাইনাস কমন নিলে 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, তাহলে অপশান সি হচ্ছে দেখো -5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, তাহলে অপশান সি। ওকে চলো মুভিং টু দ্য নেক্সট। দিনে বলছি দেখো লাল, হলুদ, কমলা এবং চতুর্থ বর্ণ নেই, তাহলে রোধকের রোধ কত হবে? তাহলে ফার্স্ট কালার কি না, ফার্স্ট কালার বলছে তোমাদের লাল, দ্যাট ইজ রেড। আচ্ছা
তারপরে বলছে দেখো হলুদ, তারপরে হলুদ, দ্যাট ইজ ইয়েলো। আচ্ছা, তারপর তোমাদের বলছে দেখো কমলা, দ্যাট ইজ অরেঞ্জ, কমলা। ঠিক আছে, চতুর্থ বর্ণ নেই। আচ্ছা, এবার তোমাদের একটা এই কার্বন রোধকের কালার কোডিং আছে। কালার কোডিংটা কি হয় না, কালার কোডিংটা হয় স্যার এরকম যে বি বি রয় আর ও ওয়াই, একটু স্পেস স্পেস দিয়ে লিখবে, বিকজ আমরা সবগুলো কালারকে তার ইনিশিয়াল লেটার দ্বারা সংক্ষেপে লিখছি। তাহলে বি বি রয় গট ব্যাক ভেরি গুড ওয়াইফ। ওকে, তো বিবি রয় গট ব্যাক ভেরি গুড ওয়াইফ। তাহলে প্রথমের এই যে বিটা আছে এটা হলো আমাদের ব্ল্যাক, এই জন্য এখানে একটা বি আর দেওয়া হয়, দ্যাট ইজ বি আর ফর ব্রাউন, আর এখানে বি ফর ব্লু, আর এখানে জি ফর গ্রিন, আর এখানে জি আর, এটা গ্রে করে দাও। ঠিক আছে, তাহলে আমি একবার বলে দিই, দেখো এইটা হলো আমাদের ব্ল্যাক, এটা হলো আমাদের ব্রাউন, এটা রেড, এটা ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন, বি ফর ব্লু, দ্যাট ইজ ব্লু, ভি ফর ভায়োলেট, জি আর ফর গ্রে, আর ডাব্লিউ ফর হোয়াইট। ওকে, এ পর্যন্ত হলো। এবারে তোমরা তো জানো এটার একটা নাম্বারিং হয়। আচ্ছা, নাম্বারিং কীভাবে করতে হয় না, নাম্বারিং এইভাবে করতে হয়। প্রথমে আমাদের 0 দিয়ে কাউন্ট হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে নামটা কি, বি বি রয়, বি বি রয় গট ব্যাক ভেরি গুড ওয়াইফ। ওকে, এবার ভেরি ইজি কি করে করতে হয়, লাল হলুদ কমলা তিনটে কালার কীভাবে নিতে হয় না, প্রথমে দেখো লাল, লালের কালার কোডিং কত দেখো 2 2, তুমি 2 লিখে দাও। হলুদ কত, হলুদ কোথায় আছে দেখো ইয়েলো, তাহলে 4 লিখে দাও, গুণ চিহ্ন দাও। এটা অলওয়েজ করবে, অলওয়েজ করবে। দুটো কালার প্রথম দুটো পরপর বসিয়ে, কোনো গুণ নয়, তাদের মধ্যে পাশাপাশি বসিয়ে ইন্টু 10, আর যে থার্ড কালারটা তার পাওয়ার বসবে, থার্ড কালারটা যেটা তার পাওয়ারে বসবে, কার পাওয়ার না 10-এর পাওয়ারে বসবে। তাহলে রেডের জন্য 2 লিখেছি, ইয়েলোর জন্য 4 লিখেছি, আর কমলার জন্য অরেঞ্জ, অরেঞ্জের পাওয়ার 3। তাহলে এত ওহম আসবে, তাহলে 24,000 ওহম। এটা আমাদের তিনটে কালারের জন্য রেজিস্ট্যান্স এসছে, তিনটে কালারের জন্য, ফার্স্ট তিনটে কালার। এবার চতুর্থ বর্ণ নেই, তুমি এবার অপশান চেক করো কোনটা হতে পারে। দেখো দেখো অপশান এ তো হতে পারে না, 24,000 ইন্টু 24 ইন্টু 10 × 6 হতে পারে না। বিতে দেখো 14,000 দিয়ে আছে, হবে না। অপশান সিতে দেখো 24,000 আছে, আর অপশান ডিতে 34,000 আছে। তাহলে অপশান সি তোমাদের আনসার হওয়া উচিত, অপশান সি, দ্যাট ইজ 24,000। 24,000 তারপর দিয়ে কীভাবে আছে না, প্লাস মাইনাস অফ 20%, প্লাস মাইনাস 20%, কার 20% না 24,000-এর 20% হয়। এটা লিখেছে অ্যাজ পার অপশান, আমি এটা করেছি। সো তুমি মেন পার্টটা বার করে নাও, এটা নিয়ে ভাবতে হবে না। ওকে, চলো আমরা এবার নাম্বার 4-এ যাই, প্রোটন আলফা। দেখো নাম্বার 4, প্রোটন ও আলফা কণা একটা চৌম্বক ক্ষেত্রে না লম্বভাবে একই বেগে পাঠানো হলো। এবারে তাদের বৃত্তগতির ব্যাসার্ধের অনুপাত কত হবে, প্রোটন আলফা বৃত্তগতির ব্যাসার্ধের রেশিও। দারুণ প্রশ্ন, দারুণ। হ্যাঁ, তুমি এখানটায় একটা তোমাদের হেল্প বক্স লিখে নাও, হেল্প বক্স লিখে নাও, যে যদি কোনো কণা চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে ঢোকে তবে তার সঞ্চারপথ বৃত্তাকার হয়, এবং সেই সঞ্চারপথের ব্যাসার্ধ হবে r=mv/qb, r=mv/qb। আচ্ছা, এর সঙ্গে একটা অ্যাডিশনাল তুমি জিনিস শিখে নাও, সেটা হলো চৌম্বক বল একটা কার্যহীন বল। এই জন্য না চৌম্বক বল কোনো কণার ভেলোসিটিকে বাড়াতে পারে না বা কমাতে পারে না। চৌম্বক ক্ষেত্রে যতক্ষণ থাকবে সমবেগে সে ঘুরবে, ঠিক? ওকে, তাহলে r=mv/qb। তাহলে তোমার কি জানতে চেয়েছে, প্রোটন আর আলফা, এই দুটো পার্টিকেলের ক্ষেত্রে আলফা আর প্রোটন। ওকে, তুমি তাহলে এখানে লিখে দাও mp/qb, দ্যাট ইজ q আলফা নয় qp আর b ইজ টু m⁴v⁴/q আলফা b। ঠিক আছে, এটা তাহলে সঞ্চারপথের ব্যাসার্ধের রেশিও হচ্ছে। তাহলে rp ইজ টু r আলফা লিখতে পারো, rpর ভ্যালু এরকম, আর আলফার ভ্যালু এরকম, বিকজ r mv/qb হয়। তাহলে এটা প্রোটনের জন্য বলে এটা প্রোটন দ্বারা লিখেছি, এটা আলফা বলে এটা আলফা দ্বারা লিখেছি। কিন্তু বির ক্ষেত্রে কেন আসেনি, বিকজ বিতে বলেছে একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে, তো দুটোর ক্ষেত্রে বি একই। আরও একটা ইনফরমেশন আছে, একই বেগে করেছে। দেখো বলেছে যে একই বেগে পাঠানো হলো, তার মানে তুমি বলতে পারবে স্যার ভিপি আর ভি আলফা একই, অর্থাৎ ভেলোসিটি অফ প্রোটন অ্যান্ড ভেলোসিটি অফ আলফা ইকুয়াল।
ঠিক, ভেলোসিটি অফ প্রোটন অ্যান্ড ভেলোসিটি অফ আলফা একই। তাহলে তুমি এইটা কাটতে পারো, এইটা উড়িয়ে দিতে পারো, ঠিক আছে, উড়ে গেল, বেশি উড়িও না, ঠিক আছে, অল্প অল্প করে ওরা ছোটোখাটো বোম মারো, ঠিক আছে, ওকে। এবারে তুমি একটা আরও ইনফরমেশান নাও যে এম আলফা সমান 4mp হয় আর কিউ আলফা 2qp হয়। মানে কি শিখলাম না, আলফার ভর প্রোটনের ভরের 4 গুণ হয় আর আলফার আধান প্রোটনের আধানের দ্বিগুণ হয়। বিকজ এটা না বসলে তো রেশিও আসতে পারছে না না। তাহলে তুমি এমপিকে রেখে দাও, কিউপিকে রেখে দাও, এটা তো কেটে গেছে, ইস্টু দাও, এম আলফার যা লেখো 4mp আর কিউ আলফার যা লেখো 2qp। দেখো এমপি এমপি কিউপি কিউপি 2 দিয়ে 4 2, তাহলে आंसर मक्खन की तरह आ गया, आंसर मक्खन की तरह 1:2। তাহলে 1:2 কোথায় আছে দেখো, 1:2 অপশন বি তে আছে, তাহলে আমাদের অপশন বি উইল বি ইওর কারেক্ট আনসার। ওকে, দেখো বলছে একটা চুম্বকের মেরু শক্তি স্মল এম, ওকে, চুম্বক ভ্রামক হলো বিগ এম, চুম্বকটিকে দৈর্ঘ্য বরাবর সমান দৈর্ঘ্যের দুটি অংশে কেটে ফেলা হলো, ওকে, কাটু বলেছে কাটতে, কেটে ফেলো। এবার তুমি ভাবো, ফার্স্ট অফ অল এটা ভাবো মেরু শক্তি মানে কি। মেরু শক্তি একমাত্র পোলে থাকে, নর্থ পোল আর সাউথ পোল, ওকে। সেই পোলের যে মেরু শক্তি, মেরুর যে শক্তি তাকে মেরু শক্তি বলা হয়। কিন্তু আমাদের সংজ্ঞাটা তো ওইভাবে শিখি না, আমরা সংজ্ঞা শিখি এইভাবে যে এইভাবে শিখি যে চৌম্বক ভ্রামক আর দুটো মেরুর মধ্যে যে লেন্থ তাদের রেশিও, সেটাকে বলে মেরু শক্তি। যাই হোক, মেরু শক্তি মেরুতে থাকে। আচ্ছা, আর আমাদের বি গেম যেটি চৌম্বক ভ্রামক, এটাই চৌম্বক ভ্রামক, সেটাকে কীভাবে পাওয়া যায় না, এই মেরু শক্তি আর লেন্থ গুণ করলে আমরা পাই, ওকে। এবার দেখো বলেছে না দৈর্ঘ্য বরাবর কেটে ফেলা হলো, এইটা একটা ভাইটাল জিনিস। দৈর্ঘ্য বরাবর কিভাবে কাটব, কিভাবে দৈর্ঘ্য বরাবর বোঝায়, এটা বোঝায় দৈর্ঘ্য বরাবর যে তুমি যদি, আচ্ছা দৈর্ঘ্য কোনটা, এইটা, তাই দৈর্ঘ্য বরাবর হাঁটছো, যদি বলে দৈর্ঘ্য বরাবর হাঁটছো, তাই দৈর্ঘ্য বরাবর হাঁটছো, দৈর্ঘ্য বরাবর দুভাগে কেটে ফেলা হলো, তাহলে এইভাবে কেটে ফেলা হলো, ঠিক। তাহলে এইটা অর্ধেক, এইটা অর্ধেক, তাই কীরকম দেখতে হলো, এই একটা খণ্ড আর এই একটা খণ্ড, এরকম দেখতে হলো, ওকে। আচ্ছা দেখতে বাজে লাগছে, কীভাবে দেখতে হলো, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, ঠিক আছে। তাহলে মেরু শক্তি কোথায় থাকে, মেরুতে থাকে। দেখো এই মেরুতে কোনো ডিস্টার্ব করা হয়নি, তাহলে এর মেরু শক্তি একই থাকবে, একই থাকবে, দ্যাট ইজ এম থাকবে, এম থাকবে, মেরু শক্তি এম এম করে হয়ে যাবে, ওকে। এবারে তুমি ভাবো যে এটার চৌম্বক ভ্রামক কী হবে না, চৌম্বক ভ্রামক দেখো লেন্থ অর্ধেক হয়ে গেছে বলে, চৌম্বক ভ্রামক মানে কি মেরু শক্তি ইন্টু লেন্থ, লেন্থ যেহেতু অর্ধেক হয়েছে তাহলে চৌম্বক ভ্রামকও অর্ধেক হয়ে যাবে। তার মানে তোমার আনসার হওয়া উচিত এটা, m ইন্টু m/2, m ইন্টু m/2, দ্যাট ইজ অপশান তোমার সি হওয়া উচিত, অপশান সি, m/2 আর m, অপশান সি, দ্যাট ইজ m/2 আর m, এটা অ্যান্সার হওয়া উচিত তোমার, অপশান সি, ওকে। চলো নেক্সট দেখি 6, সলিনয়েডের দৈর্ঘ্য আর পাক সংখ্যা দ্বিগুণ করা হলো। দেখো বলেছে একটি সলিনয়েডের তার সাবেশাঙ্ক পূর্বের কত গুণ হবে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই কিন্তু দৈর্ঘ্য আর পাক সংখ্যা দ্বিগুণ করা হলো। আচ্ছা সলিনয়েডের সাবেশাঙ্ক কত হয়, তুমি বলো স্যার μ0 n² a/l। এখানে আমাকে এ কে একই রাখতে বলেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই কিন্তু দৈর্ঘ্য আর পাক সংখ্যাকে দ্বিগুণ করতে বলেছে। তাই তুমি দেখো নতুনটার করো, নতুনটির সাবেশাঙ্ক দ্যাট ইজ l' সমান μ0 তো একই থাকবে, দৈর্ঘ্য মানে পাক সংখ্যা দ্বিগুণ করা হয়েছে দ্যাট ইজ 2n করা হয়েছে, আগে যদি n পাক সংখ্যা ছিল তাহলে এখন 2n করা হয়েছে, হ্যাঁ, তো 2n এর হোল স্কোয়ার, আগে ক্ষেত্রফল a ছিল এখন ক্ষেত্রফল a থাকবে বিকজ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রাখতে বলেছে, আর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে মানে l থেকে 2l হয়ে গেছে, ওকে স্যার। তাহলে তুমি এবার দেখো ভালো করে একটু কাটাপাটি ফাটাফাটি করো, কী পাচ্ছ দেখো μ0 পাচ্ছ, এ দেখো 2n² এর হোল স্কোয়ার, 2n এর হোল স্কোয়ার দ্যাট ইজ পাবো 4n², আর নিচে একটা 2 আছে, आपस में लड़ाई होगा, तो 4 আর 2 হলো,
এন স্কোয়ার হলো, এল হলো, এ হলো। তাহলে এল প্রাইম দুইটা বাইরে বার করে দাও, মিউ নট এন স্কোয়ার এ বাই এল। তাহলে আই হোপ এই পুরো জিনিসটা মানে তুমি বুঝতে পারছো স্যার, ওটা মানে পূর্বের এল। তাহলে 2l, অর্থাৎ নতুন স্বাবেশাঙ্ক এখন পূর্বের দ্বিগুণ হয়েছে। অর্থাৎ স্যার নতুন স্বাবেশাঙ্ক এখন পূর্বের দ্বিগুণ হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশান সি, দ্যাট ইজ দ্বিগুণ। অপশান সি, দ্যাট ইজ দ্বিগুণ। দেখো কোশ্চেন এসছে, এসি বর্তনীতে প্রযুক্ত তাপমাত্রা ও ভোল্টেজের সমীকরণ এটা বলে দিয়েছে। প্রযুক্ত তাপমাত্রা ভোল্টেজ 20 sin ওমেগা টি π/3। তাহলে ভোল্টেজ বলছে 20 sin ওমেগা টি প্লাস π/3, আর কারেন্ট বলছে আই সমান, আচ্ছা ফার্স্ট এটা প্রবাহ মাত্রা, প্রথম একটা প্রবাহ, নেক্সটটা ভি। এটা মনে হয় 10 দিয়ে আছে, 10 sin ওমেগা টি প্লাস π/6, ওমেগা টি প্লাস π/6। আর বলেছে পূর্ণচক্রে গড় ক্ষমতা কত, গড় ব্যয়িত ক্ষমতা পি নট। আচ্ছা তুমি একটা ভালো করে জিনিস বোঝো, এই পুরো পার্টটাকে বলা হয় ফেজ, এই পুরো পার্টটাকে বলা হয় ফেজ বা দশা, ফেজ, এই পুরো পার্টটাকে বলা হয় ফেজ বা দশা। আচ্ছা তুমি একটা জিনিস জানো, অ্যাভারেজ ক্ষমতা দ্যাট ইজ পি বার হয় কত, ভি নট আই নট বাই 2 ইন্টু কস ফাই, এটা হয়। তাহলে ভি নট আই নট বাই 2 ইন্টু কস ফাই। আচ্ছা স্যার কস ফাইটা কি না, ফাইটা হলো ভোল্টেজ আর প্রবাহের মধ্যে দশার পার্থক্য। তাহলে ভোল্টেজের দশা এইটা, প্রবাহের দশা এইটা, পার্থক্য কি করে আসবে, ইয়েস তুমি যেটা ভাবছো সেটাই করে আসবে, বিয়োগ করে আসবে। তাহলে তুমি দশার পার্থক্য বার করো, দ্যাট ইজ ফাই। তাহলে ভোল্টেজের দশা আর এটার দশা পার্থক্য বিয়োগ করো। তাহলে ওমেগা টি প্লাস π/3 বিয়োগ ওমেগা টি প্লাস π/6। তাহলে কারেন্টের ভোল্টেজ আর কারেন্টের দশা আর ভোল্টেজের দশা দুটোর মধ্যে পার্থক্য বার করছি। দেখো ওমেগা টি ব্র্যাকেটকে ওপেন করলে ওমেগা টি কেটে যাবে, সো π/3 মাইনাস π/6 আসবে, এবং বিয়োগ করলে 6, এটা দেখো 2π আসছে, মাইনাস পাই আসছে, দ্যাট ইজ π/6 আসছে। π/6 মানে কত, 30 ডিগ্রি হয়, করে দিলে। তাহলে তুমি এখানে চলে আসো, ভি নট আই নট বাই 2 কস ফাই, তাহলে তুমি এখানে কস ফাইয়ের জায়গায় তুমি 30 লিখতে পারছো। কিন্তু স্যার ভি নট কত, আই নট কত, কী করে লিখবো, এটাই প্রশ্ন। তাহলে ভি নট হলো এইটা, আই নট হলো এইটা, যে দুটো গোল করা হয়েছে। তাহলে ভি নট হলো ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু, আই নট হলো আমাদের কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু 20, ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হলো 10, মাঝখানে গুণচিহ্ন থাকছে, বাই 2। আই অফ ঠিকঠাক লিখেছি, 10 ছিল, একদম 20 ছিল। তাহলে 2 দিয়ে 20 কাটলে 10, তাহলে 10 10কে 100, 10 আর 10 100, আর cos 30 মানে sin 60 মানে √3/2, √3/2 মানে 50√3। তাহলে এটা তোমাদের আনসার হওয়া উচিত 50√3। তাহলে 50√3 কোথায় আছে দেখো, 100 100 200 কোথাও নেই তো, 50√3 কোথাও নেই তো। ভি নট আই নট, না 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 না, এটা ভুল আনসার দেওয়া আছে। পূর্ণচক্রে গড় ব্যয়িত ক্ষমতা হবে পি ইকুয়ালস টু ভি নট আই নট বাই 2 ইন্টু কস ফাই। কোথাও ক্যালকুলেশন রং করেছি না, π/3 মাইনাস π/6, 6 2 2π মাইনাস π/6, π/6 মানে 30 ডিগ্রি অবশ্যই, 180/6 মানে 30, ভি নট আই নট বাই 2 একদম ঠিকই আছে, ভি নট আই নট বাই 2 ইন্টু কস ফাই। ভি নট মানে 20, 10 20 10কে 200 মানে 100, 100 cos 30 মানে √3/2, 2 দিয়ে 100 কাটলে 50, 50√3 ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটার অ্যান্সার কত আছে, এসসি 18 পেজের একের দাগে, আচ্ছা একের দাগে এটা কত করছি, 6, একের দাগে 6 7এরটা, একের দাগে 7, অপশান সি দেওয়া আছে, অপশান সি দ্যাট ইজ 100√3 দেওয়া আছে। না না না, এটা ভুল দেওয়া আছে, হ্যাঁ এই অ্যান্সারটা ভুল। তাহলে কী বললাম, অ্যান্সারটা ভুল দেওয়া আছে, 100√3 হচ্ছে না, 50√3। আই হোপ আমি ঠিক ক্যালকুলেশন করেছি, যদি আমার চোখে ক্যালকুলেশন এড়িয়ে যায় বা স্কিপ হয়ে যায় তোমরা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো যে কী হচ্ছে স্যার। ওকে, এটা আমাদের রং ছিল। চলো এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন, দেখো 8, আমাদের 8এরটা দেখো, নেক্সট কোশ্চেন, ভি ট্রিপল আই।
ভি ট্রিপল আই। আরেকটা দেখো, একটি তড়িৎচুম্বক তরঙ্গের সমীকরণ দেখো, বিওয়াই বলে দিয়েছে, এটা দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ না রেডিও ওয়েভ। দেখো বিওয়াইটা যেটা আছে সেটা তুমি লেখো, বিওয়াই সমান সমান 2 × 10⁻⁷। এটা সামনে কত আছে সেটা ম্যাটার করবে না ওই অঙ্কটার ক্ষেত্রে। তো সাইন দিয়ে আছে 0.5 × 10⁻13x, 0.5 × 10⁻13x মাইনাস মাইনাস না, এটা প্লাসই দেখছি আবার, এবার আগে প্লাস দেওয়া আছে 1.5 × 10⁻11t, 1.5 × 10⁻11t। যাই হোক, যেভাবে লেখা থাক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটাকে না তুমি সাধারণ এরকম একটা সমীকরণের সাথে কম্পেয়ার করতে পারো, ঠিক যাই দেওয়া থাকবে সেই আকারে কম্পেয়ার করবে। মানে টি এর সাথে যে পার্টটা থাকে তাকে ওমেগা বলা হয়, আর এক্স এর সাথে যে পার্টটা থাকে তাকে কে বলা হয়। দ্যাট ইজ নর্মাল ফর্মুলা ওমেগা টি মাইনাস কে এক্স, এই যে বলতাম আমরা। তাই টি এর সাথে যেটা থাকবে সেটা ওমেগা, আর এক্স এর সাথে যেটা থাকবে সেটাকে কে বলা হবে, ডেফিনেটলি বলা হবে। আর এইটা থেকে তোমাদের আনসার আসবে, এটা থেকেই তোমাদের আনসার। তাহলে তুমি এখানে ভালো করে ভাবো, কে থেকেও করতে পারো, কে সমান 2π/λ, ওখান থেকেও তুমি আনসারটা নিয়ে আসতে পারো কিন্তু। হ্যাঁ, তুমি চলো এটা থেকেই করা যাক। কে সমান দেখো 0.5 × 10⁻13। ওকে, 0.5 × 10⁻13, আশা করি ঠিক লিখছি, 0.5 × 10⁻13, ঠিক আছে। আচ্ছা, কে এর ভেতরে থাকে আমাদের 2π/λ সমান 0.5 × 10⁻13। আচ্ছা, এই ল্যামডাটাকে তোমাকে বার করতে হবে। এই ল্যামডাটা আসবে তোমার 2π/0.5 × 10⁻13। ওকে, এইটাকে তুলে তুমি উপরে 10 করে দাও, তাহলে 2π/5 রাখো ইন্টু 2π/5 রাখো, এটা হবে দেখো 10⁻−12। ওকে, 10⁻−12 আসছে। ওকে, 10⁻−12 আসছে, ঠিক আছে। তাহলে ল্যামডা সমান সমান আসছে 2π/5। দেখো ভালো করে খেয়াল করে দেখো, 2π মানে 6.28, বিকজ পাই মানে 3.14 ইন্টু 2 মানে 6.28। এই 6.28কে তুমি যদি 5 দ্বারা ডিভাইড করো 1 পয়েন্ট সামথিং পাবে। তুমি এটা 1 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ 1.2 রেখে দাও, কারণ 5 দিয়ে 1.2 করলে 5 × 60, 1.2 থেকেও বেশি আসবে, 1.255 কিছু আসবে, ইন্টু 10⁻−12। এত কি আসছে, মিটার আসছে, এত মিটার। আচ্ছা স্যার, মিটার থেকে অ্যামস্ট্রং কী করে করতে হয় না, 1 মিটার সমান সমান 10⁻10 অ্যামস্ট্রং। তা তুমি এটার সাথে 10⁻10 দ্বারা গুণ করে দাও, অ্যামস্ট্রং বানিয়ে দাও। তাহলে হচ্ছে দেখো 1.2 × 10⁻−2 অ্যামস্ট্রং। এটা মানেই হচ্ছে তোমার ল্যামডাটা আসছে দেখো 1.2 ভাগ 100, 10⁻² মানে নিচে 100, 1.2 ভাগ 100, তাহলে 0.0 দুটো ঘর সরবে, 012, ঠিক এটা আসবে, দুটো ঘর সরবে, 1 থেকে সরলো আবার 0 থেকে সরলো, 0.012 এত মিটার। এবারে তুমি ভালো করে দেখবে তোমাদের বইতে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন চ্যাপ্টারটা পড়ছে, এবং সেখানে একটা শ্রেণী দেওয়া আছে এবং তাদের পাশে তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা লেখা আছে। সেই শ্রেণী আর পাল্লার পাশে যেটা লেখা আছে সেখানে তুমি কম্পেয়ার করে বলতে পারবে এই ল্যামডাটা কার মধ্যে গিয়ে পড়ছে। তাহলে এই ওয়েভলেন্থ রেঞ্জটা কার আসবে না, এই ওয়েভলেন্থ রেঞ্জটা আসবে আমাদের দেখো বায়ুতে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলছে 20 সেন্টিমিটার। কোড আছে, আরে কাকা চিৎকার করিস না, দাঁড়া পড়াচ্ছি। বায়ুতে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলা আছে দেখো 20 সেন্টিমিটার। একে জলে ডোবালের ফোকাস দৈর্ঘ্য কত হবে? অপশন আছে 15, 20, 80/3 এবং কোনোটি না। এটা গুলিয়ে যাওয়ার 100% চান্স আছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো লেন্স নির্মাতা সূত্র, আরে লেন্স নির্মাতা সূত্র ইউজ করতে, বাট না না না, এটা কি করে করবো আমরা? বায়ুতে অবতল দর্পণ, দর্পণ যেহেতু বলেছে ফোকাস দৈর্ঘ্য 20 সেমি বলা আছে, তাহলে একে জলে ডোবাও, পাতালে ডোবাও, আকাশে নিয়ে যাও, মাটির ভেতরে নিয়ে যাও, এর ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ উইল রিমেন সেম, অলওয়েজ উইল রিমেন সেম, দ্যাট ইজ 20 সেন্টিমিটারটাই থাকবে, এর ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটারই থাকবে, ঠিক? তাহলে দেখো 20 সেন্টিমিটার কোথায় আছে না, অপশন বিতে আছে, অপশন
বিতে আছে। এবার দেখো 10, দেখো বলেছে আলোর তীব্রতা নির্ভর করে কার ওপরে, বিস্তার কম্পাঙ্ক কটার ওপর। এটা আগের ক্লাসে আমরা করেছি, আগের দিনকে, যে বিস্তার ইজ প্রপোর্শনাল টু, দ্যাট ইজ ইন্টেন্সিটি, তীব্রতা প্রপোর্শনাল টু বিস্তারের স্কোয়ার। ঠিক, তাহলে ইন্টেন্সিটি নির্ভর করে অনলি অন বিস্তারের ওপর। ঠিক, এটা একটা জাস্ট থিওরি কোশ্চেন, নাথিং, কিছু বেশি স্ট্রেস দেওয়ার দরকার নেই। তাহলে 10এরটা অপশান এ, বিস্তারের ওপর। 11 দেখো বলছে যে ই শক্তির একটি ফোটন কণা একটি আদর্শ প্রতিফলকে লম্ব হয়ে পড়লো এবং একই পথে প্রতিফলিত এর ভরবেগের পরিবর্তন কত হবে। একদম দারুণ অঙ্ক। দেখো এটা একটা মসৃণ প্রতিফলক, তাহলে একটা ফোটন লম্বলম্বী গিয়ে পড়লো এবং ওই পথেই এটা দিয়েই ফিরবে, কিন্তু আমরা আঁকছি বোঝানোর জন্য তার নিচে দিয়ে, তাহলে প্যারালাল একটা বিম টানছি, এটা ফোটন ফিরেছে। তাহলে ফার্স্টেরটা ইনসিডেন্ট, তলারটা হলো রিফ্লেক্টিংয়ের টাইম, এটা হলো রিফ্লেক্টিংয়ের টাইমে, আর এটা হলো ইনসিডেন্টের টাইমে। ঠিক, ইনসিডেন্টের টাইমে। এবার তুমি খুব ভালো করে বলো একটা ফোটনের ভরবেগ কত হয়। স্যার আমরা জানি ফর্মুলা ই সমান পিসি। ঠিক, মাসি পিসি সম্পর্ক নিয়েই তৈরি ফিজিক্স, বুঝলে তো। সো ই সমান পিসি হয়, তাহলে এনার্জি সমান পিসি, দ্যাট ইজ পি হলো আমাদের ই বাই সি। তাহলে টোটাল এনার্জি বাই তার ভেলোসিটি, দ্যাট ইজ ই বাই সি। এটা হলো মোমেন্টাম অফ এ ফোটন। তাহলে যাওয়ার সময় সে ই বাই সি নিয়ে যাচ্ছে, ফেরার সময় স্যার সে ই বাই সি নিয়ে ফিরছে, বাট উইথ নেগেটিভ সাইন। কেন? বিকজ যাওয়াটা আর আসাটা একে অপরের উল্টো কাজ। তাহলে একটা প্লাস হলো অন্যটা মাইনাস, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন, P1 মাইনাস P2 আসবে। তাহলে তুমি লিখলে ই বাই সি যাওয়াটাকে মাইনাস মাইনাস ই বাই সি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 2E বাই সি। ঠিক, তাহলে এটা অবশ্যই করে মাথায় রাখবে 2E বাই সি হবে, দ্যাট ইজ অপশান আমাদের এ হওয়া উচিত, অপশান এ। ঠিক, এটা অপশান এ হওয়া উচিত। চলো 11, এরপরে 12টা আমি কোশ্চেনটা টুকে নিই, শেখানোর অনেক কিছু আছে 12। ঠিক, 12তে এমসিকিউ 12তে আমরা না কি করে না করে দেওয়া যায় ফাঁকিবাজি কেস, বিকজ আমি ফাঁকিবাজি ভালোবাসি, আমি আমার ছাত্রদের শেখাই ফাঁকিবাজি না করে কি করে ট্রিকের সাহায্যে করবো। ঠিক, ট্রিক দেখো 3, 20, 5, 27, 4, 9। ঠিক আছে, অপশান টুকে নিয়েছি। দেখো এবার বলেছে হাইড্রোজেন বর্ণালীর বামা শ্রেণীর দীর্ঘতম আর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। না দেখে করে দেওয়া যাবে, না ক্যালকুলেশন করে দেওয়া যাবে, বিকজ অনলি ফর দিস এমসিকিউ অপশানগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বলছি। কি করে করব? আচ্ছা ফার্স্টে কি চেয়েছে, দীর্ঘতম টু হ্রস্বতম, দীর্ঘতম টু হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের রেশিও। তাহলে আগে দীর্ঘ বসবে, তারপরে হ্রস্ব বসবে। ঠিক, বামা শ্রেণীর দীর্ঘ আর হ্রস্ব। তাহলে দেখো 3, 20 থেকে ছোট, ফার্স্টে দীর্ঘ আসবে তারপর হ্রস্ব আসবে, হতে পারে না। 5, 27 থেকে ছোট, হতে পারে না, ফার্স্টে দীর্ঘ আসবে তারপর হ্রস্ব আসবে। 4:9, এটা ছোট এটা বড়, হতে পারে না। 9, 5, স্যার 9, 5 অ্যান্সার। ওকে 9, 5। ঠিক, তা দীর্ঘ ইস্টু হ্রস্ব উইদাউট এনি ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারলাম, কিন্তু উইদাউট এনি ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারলাম। তা দীর্ঘ ইস্টু হ্রস্ব 9:5 এসছে, কোনো ক্যালকুলেশন করিনি, বিকজ এমসিকিউ ডিজাইন স্ট্রাকচার, কোশ্চেন স্ট্রাকচার দেখে আমরা অ্যান্সার করেছি। দীর্ঘ প্রথমে দীর্ঘ আছে, বিকজ দীর্ঘটা বড় হবে হ্রস্বর থেকে, তাহলে এটা দীর্ঘ হওয়া উচিত, এটা হ্রস্ব হওয়া উচিত। এটা কী করে দীর্ঘ হতে পারে, বিকজ 9 থেকে তো 4 ছোট, হতে পারে না। সেম লজিক এবিসিতে অ্যান্সার আছে, এবিসিতে অ্যাপ্লাই করেছে, তাহলে অপশান ডি তোমাদের অ্যান্সার। এবার চলো করা যাক, হ্যাঁ। তাহলে আমরা এটা মুছে দিলাম, আমাদের 9:5 এটা আমাদের আনসার। হ্যাঁ 9:5। এবারে বামা শ্রেণীর দীর্ঘ আর হ্রস্ব আমরা করব। চলো একটু শিখে নেওয়া যাক আগে কনসেপ্ট, যে লিমেন, বামার, প্যাশেন, ব্র্যাকেট আর ফান্ড, এই তো শ্রেণী অ্যাজ পার ফিজিক্স অনুযায়ী তোমাদের সিলেবাসে। এবারে হামপ্রিসটা আমাদের দেওয়া হয় না, নেই। আচ্ছা লিমেন শ্রেণী কাকে বলে? যারা 1-এ নেমে আসে, যারা 2-তে নামে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বামা শ্রেণী বলা হয়। কোত্থেকে 2-তে আসবে? 3 আর থেকে শুরু করে ডট করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো স্তর থেকে যদি 2 নম্বর স্টেটে নেমে আসে ইলেকট্রন, তাহলে আমাদের বামা শ্রেণীর সৃষ্টি হয়। তাহলে 3 থেকে 2-এ আসবে একজন,
আর ইনফিনিটি থেকে 2 আসবে। 3 থেকে 2 নেক্সট স্টেপ থেকে আসলে সেটা সবসময় না দীর্ঘতম হয়। তা 3 থেকে 2 যখন আসবে সেটা হবে দীর্ঘতম, আর ইনফিনিটি থেকে যখন 2 আসবে তখন সেটা হবে হ্রস্বতম। কি তম? হ্রস্বতম। ওকে, সো এবার তোমরা জানো যে আমাদের কমন ফর্মুলা 1/λ ইকুয়ালস টু আর 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হলো যে কক্ষপথে নামে, আর এটা হলো যেখান থেকে নামে। n2 হলো যেখান থেকে নামে। তাহলে তুমি ফার্স্টে লার্জারটা করো, দীর্ঘতম। তাহলে 1/λ লিখলাম, L ফর লার্জার। তাহলে আর রাখো, যেখানে এসে নামে, কোথায় নামে না 2 নামে, যেখান থেকে নামে বলেছি দীর্ঘতমের ক্ষেত্রে 3 থেকে নামে, তাহলে 1/3 স্কোয়ার। তাহলে একটু কাটাকুটি করো দ্রুত। তুমি দেখো এটা 1/4 মাইনাস 1/9 আসছে, তাহলে কাটাকুটি করলে মনে আসছে 5/36 নাকি? আচ্ছা করো, 1/4 মাইনাস 1/9, তাহলে আর 9 মাইনাস 5 দ্যাট ইজ 5/36। তাহলে 5r/36, 5r/36। তাহলে এবার তুমি উল্টে দাও, ল্যামডা 1/λ ইকুয়ালস টু এটা, তাহলে λ ইকুয়ালস টু 36/5r। ওকে, সে λ পেয়ে গেলাম, লার্জারটা পেয়ে গেলাম। এবার হ্রস্বতম স্মলেস্টটা বার করবো, এটা করেছো ঠিক, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা ফর্মুলাটাকে এক রাখবো, এটা হলো 1/λ দ্যাট ইজ স্মলেস্ট। 2 নামবে, বাট কোথেকে নামবে না ইনফিনিটি থেকে নামবে, তাহলে আমরা এখানে ইনফিনিটি বসালাম। তাহলে 1/∞ মানে সব থেকে ছোট, মানে 0 আসবে। তাহলে 1/λs তাহলে আসছে r/4, বিকজ 1/4 মাইনাস 0 মানে 1/4 আসবে, তাহলে r/4 আসছে। তাহলে λs আসছে 4/r। আচ্ছা, এবার আমাদের রেশিও কী চেয়েছে? λL/λs, দীর্ঘতম টু হ্রস্বতম। তাহলে 36/5r, তার তলায় বসছে 4/r। ঠিক, তাহলে দেখো কি আসছে, দেখো তো 36/5r, মনে হয় সব জায়গায় অ্যান্সারই ভুল আছে, r/5r নাকি? আচ্ছা r/4 না, মিলে গেছে, আর কাটলো 4 দিয়ে 9 কাটলো, দ্যাট ইজ 9/5, দ্যাট ইজ 9:5। তাহলে অপশান ডি ঠিক বোঝা গেছে। এটা ক্ল্যাপিং করো আমার জন্য, ঠিক আছে? এটা ক্ল্যাপিং করো। তাহলে 9:5 এটা আমাদের অ্যান্সার, দীর্ঘতম টু হ্রস্বতম। তাহলে উইদাউট এনি পেন অ্যান্ড পেপার যদি এরকম টাইপের অপশান থাকে তুমি সলভ করে দিতে পারবে। বাট যদি উল্টোটা চাইতো হ্রস্বতম টু দীর্ঘতম, তাহলে তোমার কিন্তু মাথা চুলকাতে হতো, তোমাকে কিন্তু করতে হতো, বিকজ সব কটা জায়গায় তোমার 3টে ABCতে ছোট ছিল, মানে প্রথম এগুলো ছোট, ঠিক, প্রথম পথটা অনুপাতে সেটা ছোট ছিল। ওকে, আর বেশি বোঝাবো না, চলো স্যার পরের কোশ্চেন নাম্বার 13। দেখো, অর গেটের আউটপুটকে ন্যান্ড গেটের দুটি ইনপুট হিসেবে ব্যবহার করলে যে গেট পাওয়া যায়। তাহলে অর গেটের আউটপুট, স্যার অর গেটের আউটপুট কীরকম হয়? এটা এ, এটা বি, অর গেট মানে এখানে a প্লাস বি। এইটাকে বলছে একটা ইনপুটকে দুটো ইনপুট হিসেবে ব্যবহার করতে করছে কোথায় না ন্যান্ড গেটে। তাহলে অর গেটের আউটপুটকে ন্যান্ড গেটে দুটো ইনপুট হিসেবে ব্যবহার করতে বলছে, তাহলে একটা থেকে দুটো ইনপুট হিসেবে ব্যবহার করছি ন্যান্ড গেট। তাহলে যে গেট পাওয়া যায় তা হলো কী হবে দেখো, তাহলে এখানে কী আসবে? a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল বার, তাহলে a প্লাস বি এর বার, বিকজ a প্লাস বি ডট a প্লাস বি মানে অ্যাকচুয়ালি অ্যান্ড গেট। a প্লাস বি তো বলে না, a অর বি বলে, a অর বি অ্যান্ড a অর বি মানে a অর বি। a অর বি এর মাথায় কমপ্লিমেন্ট আছে, a অর বি এর মাথায় কমপ্লিমেন্ট আছে, তাহলে a অর বি এর মাথায় কমপ্লিমেন্ট আসলো। তো এটা কোন গেটের ট্রুথ মানে বুলিয়ান ইকুয়েশন? স্যার নর গেটের। ঠিক, তাহলে অর গেটের সাথে ন্যান্ড গেট যুক্ত করলে তুমি নর গেট পাবে, অপশান সি অ্যান্সার। চলো নাম্বার 14, দারুণ টাইপের একটা MCQ, স্টার মেরে রাখো। হ্যাঁ, দারুণ টাইপের একটা MCQ, এটা 3 স্টার অবশ্যই পাওয়ার কথা। 10 মেগাহার্জ কম্পাঙ্কের তরঙ্গের বিকিরণের জন্য ন্যূনতম উচ্চতা কত? ঠিক, ভালো করে শোনো, নিউ বলেছে 10 মেগাহার্জ, কম্পাঙ্ক বলেছে 10 মেগাহার্জ, অ্যান্টেনার দৈর্ঘ্য জানতে চেয়েছে, এখানে ল্যামডা বার করতে হবে। ঠিক, আমরা যোগাযোগ ব্যবস্থাতে দুটো টাইপের
দুটো টাইপের আমাদের কিন্তু অঙ্ক আছে অ্যান্টেনার হাইট ক্যালকুলেশন, অ্যান্টেনার দৈর্ঘ্য। নাম্বার একদম পরেরটাতে সেটা দেখবে তোমরা অ্যান্টেনার উচ্চতা বার করতে দিচ্ছে আর একটা অ্যান্টেনার দৈর্ঘ্য বার করতে দিচ্ছে। ঠিক, অ্যান্টেনার যখন উচ্চতা বার করতে দেয় তখন d = √2r/h দিয়ে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করি, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বলা থাকবে, বেতার দিগন্ত বলা থাকবে। কিন্তু যখন আমাদের কম্পাঙ্ক দেওয়া থাকবে এবং অ্যান্টেনার হাইট বার করতে দেবে, মানে দৈর্ঘ্য বার করতে দেবে, এখানে তো হাইট হবে না, সো আমরা তখন ল্যামডা বার করবো, দ্যাট ইজ তরঙ্গ দৈর্ঘ্য বার করবো। কিন্তু এটাতে আর একটা টুইস্ট আছে। স্যার কি টুইস্ট? না, টুইস্ট হলো এটা যে যদি ন্যূনতম বলে, যদি বলে ন্যূনতম, তাহলে অ্যান্টেনার হাইট হবে মানে দৈর্ঘ্য হবে তরঙ্গ দৈর্ঘ্যকে 4 দ্বারা ভাগ করে দেবে। তরঙ্গ দৈর্ঘ্যকে কত দ্বারা ভাগ করবে? 4 দ্বারা ভাগ করবে। আর যদি শুধু ন্যূনতম কথাটা না বলে এমনি অ্যান্টেনা দৈর্ঘ্য বার করতে বলতো, তাহলে তুমি 2 দ্বারা ডিভাইড করতে। ঠিক, তাহলে ল্যামডা প্রাইম সমান λ/2। 1 সেকেন্ড রিপিট, সেটা হলো ন্যূনতম বললে তরঙ্গ দৈর্ঘ্যকে 4 দ্বারা ভাগ করব, আর যদি কোনো কিছু না বলে এমনি দৈর্ঘ্য বার করতে দিত উইথ দিস ডেটা, তাহলে আমরা অনলি 2 দ্বারা ডিভাইড করে ছেড়ে দিতাম। যা বাবা তু জিলে আপনি জিন্দেগি। ঠিক আছে, সো ল্যামডা আমার জানতে চেয়েছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য নয় অ্যান্টেনার দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে কি করব, মেগা হার্টজ 10⁶ গুণ করে দিয়ে হার্টজ করে দিলাম। মেগা থাকলে 10⁶ দিয়ে গুণ করতে হয়। ইয়েস স্যার, এটা হয়। সরি ল্যামডা = c/নিউ হয় একদম। c মানে আলোর বেগ 3 × 10⁸, আর নিউ মানে দেখো 10 × 10⁶। তাহলে নিচে দেখো 6টা 1-এর 7টা আছে, ওপরে 8টা 10 আছে, তাহলে একটা 10 ওপরে বেঁচে যাচ্ছে, দ্যাট ইজ 3 × 10, দ্যাট ইজ 30। এত মিটার আসলো। কিন্তু আমাদের ন্যূনতম বলায় তরঙ্গ দৈর্ঘ্যকে 4 দ্বারা ভাগ করব, সেটাই আমাদের অ্যান্টেনার সাইজ আসবে বা দৈর্ঘ্য আসবে, দ্যাট ইজ 7.5 মিটার, দ্যাট ইজ অপশন এ। চলো খেল খতম, পয়সা যাম। নেক্সট অঙ্ক নেই, নেক্সট দাগ, 2-এর দাগ। বলছে ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য উল্লম্ব উপাংশের এত গুণ হলে ওই স্থানের বিনতি কোণ কত? 2-এর দাগের 1-এ করছি আমরা। তাহলে বলছে ভূপৃষ্ঠের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যকে তুমি H দ্বারা বলো, H ফর হরাইজন্টাল অ্যান্ড মানে অনুভূমিক প্রাবল্য উল্লম্ব উপাংশের 1/√3 গুণ, উল্লম্ব উপাংশের 1/√3 গুণ। আচ্ছা, আমরা জানি ভূচৌম্বক প্রাবল্যে যে চৌম্বক ক্ষেত্র থাকে তার দুটো উপাংশ, একটা অনুভূমিক একটা উল্লম্ব। আচ্ছা, তুমি ইনফরমেশন নিয়ে নাও, হেল্প বক্স। সেটা হলো H হরাইজন্টালকে লেখা হয় H সমান I sin থিটা, সরি হরাইজন্টাল উপাংশ H সমান I cos থিটা হবে, V সমান I sin থিটা হয়, আর V সমান H tan থিটা হয়। ঠিক, এইটা হলো আমাদের 3টে ফর্মুলা। তো তুমি এখানটায় না V সমান H tan থিটা বসিয়ে দাও, V মানে H tan থিটা ইন্টু 1/√3। কী করেছি, এটা আমাদের অ্যাজ পার গিভেন কোশ্চেন বলে দিয়েছে যে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য H উল্লম্ব উপাংশের 1/√3 গুণ, উল্লম্ব উপাংশের 1/√3 গুণ। তাহলে সেই স্থানে বিনতি কোণ জানতে চেয়েছে। তুমি H এর জায়গায় H লিখে দিয়েছো, ভির জায়গায় V সমান H tan থিটা লিখে দিয়েছো, 1/√3 লিখে দিয়েছো। H কেটে দাও, 1/√3কে এপারে চালান করে দাও, √3 সমান tan থিটা। আচ্ছা স্যার tan থিটা √3 হলে tan থিটা সমান 60 ডিগ্রি হয়, তাহলে ওই স্থানে বিনতি কোণ 60 ডিগ্রি। ঠিক, একদম। নেক্সট দেখো, অথবা বায়োসাভার্ট সূত্রের এসআই পদ্ধতিতে ভেক্টর রূপ লেখো। বায়োসাভার্ট সূত্রের এসআই পদ্ধতিতে ভেক্টর রূপ, তাই ডিবি ভেক্টর μ0/4 আইডিয়াল ক্রস আর ভেক্টর বাই আর কিউব। ঠিক, এটাই হয়। আইডিয়াল সাইন থিটা দাও, সাইন থিটা তুলে ক্রস প্রোডাক্ট আনা হয়, আইডিয়াল ক্রস আর ভেক্টর বাই আর কিউব হয়। ওকে, 2-এরটা দেখো, বলছি এসি বর্তনীতে ক্ষমতাবিহীন প্রবাহ বলতে কি বোঝো? এসি বর্তনীতে ক্ষমতাবিহীন প্রবাহ। আচ্ছা, আমি বলছি তোমরা সংজ্ঞাটা লিখে নেওয়ার চেষ্টা করো। যে শুরু করি, চলো শুরু করি। এসি বর্তনীতে যখন ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি হবে, ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি হবে, তখন ওই প্রবাহ ওই বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় করে না।
কোনো ক্ষমতা ব্যয় না করার জন্যই ওই প্রবাহকে বলা হয় ব্যয়হীন প্রবাহ বা ওয়াটলেস কারেন্ট বা ক্ষমতাবিহীন প্রবাহ। তাহলে মেন স্ট্রেস কার ওপর থাকবে না, এসি বর্তনীতে যখন ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি হবে, বিকজ cos 90 0 আসবে। আর প্রবাহে তুমি জানো ক্ষমতা রাশিমালাতে P সমান V0I0/2 ইন্টু cos থিটা ছিল বা cos ফাই ছিল। তাহলে ভোল্টেজ আর প্রবাহের দশা পার্থক্য যদি 90 হয়ে যায় তাহলে ক্ষমতা 0, একে বলা হয় ব্যয়হীন ক্ষমতা বা ব্যয়হীন প্রবাহ। ওকে, নাম্বার 3 দেখো 1.526 প্রতিসরাঙ্কের কোনো কাঁচ মাধ্যমে আলোকরশ্মি সমাবর্তন করে আপতিত হলে প্রতিসরণ কোণ কত? প্রতিসরাঙ্ক তাহলে প্রতিসরাঙ্ক কত বলেছে? 1.536। প্রতিসরাঙ্ক 1.536 বলেছে, সমবর্তন করে আপতিত হয়েছে। আচ্ছা তুমি জানো সমবর্তন করে যখন পরে ব্রুস্টার্স ল মিউ সমান tan IP হয়, তাই tan IP সমান 1.536। আচ্ছা এটা ক্যালকুলেটার লাগবে, আই হ্যাভ নো ক্যালকুলেটার অ্যাট দিস মোমেন্ট। সো তুমি আইপিটা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবে? ওকে স্যার পারবো। তারপর স্যার কী করবো, খালি আমাকে দ্বারা কাজ করাচ্ছেন? ওকে স্যার, আর করাবো না বেশি, একটুখানি করাই। আইপি প্লাস আর সমবর্তন কোণ প্লাস প্রতিসরণ কোণ 90 হয়। আইপি ফাইন্ড আউট করলে এখানে বসাবে, আর এর মানটা প্রতিসরণ কোণ পেয়ে যাবে 90 মাইনাস ওইটা। চলো নাম্বার 4। নাম্বার 4-এ বলছি দেখো 101 এর দিক সংখ্যা লেখো। 101 10। আচ্ছা এটার আমরা দুটো পদ্ধতি শিখি, চলো 101-এর বাইনারি নাম্বারটা। 101-এর বাইনারি নাম্বারটা চলো আমরা দুটো পদ্ধতি শিখব। 2 50 দোকানে 100, তো এখানে 1 থাকলো রিমাইন্ডার, এটা 25 রিমাইন্ডার 0। 2 দিয়ে 12 দোকানে 24 রিমাইন্ডার 1। 2 দিয়ে 6 দোকানে 12 রিমাইন্ডার 0। 2 দিয়ে 3 দোকানে 6 রিমাইন্ডার 1। 2 দিয়ে 2 1-কে 2 রিমাইন্ডার 1, ঠিক রিমাইন্ডার 1। তাহলে এই 1 থেকে শুরু করে এই পর্যন্ত, তাই তুমি লিখবে 101 10, এটাকে বাইনারি নামে প্রকাশ করলে 1 1 1 তিনটে 1 0 1 0 1 0 1 0 1। এটা হলো আমাদের 101-এর দশমিক নাম্বারকে রিমাইন্ডার মানে বাইনারি নামে তা কনভার্ট করেছে। এটা ট্রিক্স কি, শর্ট ট্রিক্স দেখো। ডান দিক থেকে লেখো 1 তার ডবল 2 তার ডবল 4 তার ডবল 8 তার ডবল 16 তার ডবল 32 তার ডবল 64 তার ডবল 128। আর লিখতে হবে না, বিকজ তোমাকে 101 লিখতে হবে। তো 128 তো 101-এর বেশি লাগবে না। এবার তুমি এটা বাদও দিতে পারো। এবার তুমি বলো কোন কোন সংখ্যা যোগ করলে 101 হচ্ছে, কোন কোন সংখ্যা যোগ করলে 101 হচ্ছে। তুমি বলে স্যার 64 নিতে হবে, 32 নিতে হবে। 64 আর 32 দেখো 96 হয়ে গেল। আর স্যার নেবো 4 নেব, তাহলে 100 হলো। আর স্যার 1 নেব, তাহলে 101 হয়ে গেল। তাহলে যে যে সংখ্যা যোগ করেছো তাদের মাথায় টিক চিহ্ন দিয়েছি, যে যে সংখ্যা যোগ করে 101 হয়েছে তাদের মাথায় টিক চিহ্ন দিয়েছি, তাদের তলায় 1 বসিয়ে দাও। এটা বাইনারির 1 0 1 0 0 1 1। তাহলে অ্যান্সারটা হচ্ছে ও এখানে আমরা মিস্টেক করছি দেখো। 2 দিয়ে 6 দোকানে 12 রিমাইন্ডার 0, 2 দিয়ে 6-কে কাটলে 3 দোকানে 6 পুরোপুরি মিলে গেল, রিমাইন্ডার 0। ইয়েস, এটা না করলে আমার ভুলটা হতো, ভাঙতো না, মিস্টেকটা আমি বুঝতে পারতাম না, ঠিক। তাহলে এটার অ্যান্সার কত হলো 1 1 0 0 1 0 1 বেস 2। এটার এদিক থেকে গুনতে হয়, এটা হলো 101 বেস 10, ঠিক। তাহলে আমি একটা জায়গায় মিস্টেক করেছিলাম, সেটা 2 দিয়ে 6-কে ডিভাইড করলে 3 দোকানে 6 রিমাইন্ডার তো 0, পুরোপুরি তো ভাগশেষ 0 থাকছে, তাহলে এখানে রিমাইন্ডার 0 লেখা উচিত ছিল, আমি 1 লিখে দিয়েছিলাম, ঠিক, মিস্টেক করে ফেলেছিলাম। ওকে, তাহলে 1 1 0 0 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 0 1 0 1 পারফেক্টলি মিলে গেছে। তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে। কিন্তু পরীক্ষার সময় আমি বলবো তুমি এই প্রসেসটা করো এবং এই প্রসেসটার সাহায্যে উত্তর মিলিয়ে নাও যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ওকে, চলো লাস্ট কোশ্চেন, ন্যান্ড গেটের সত্য সারণী। ন্যান্ড গেটের সত্য সারণী, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল এ এবং বি, ন্যান্ড গেট ওয়াই এ বি বার। আচ্ছা তোমাকে এখানে লিখতে হবে আউটপুট
এখানে লিখবে ইনপুট ঠিক আছে। ফার্স্টে কী করতে হয় না, দুটো জিরো দুটো ওয়ান নিতে হয়, দুটো জিরো দুটো ওয়ান, এখানে জিরো ওয়ানের কম্বিনেশন। আচ্ছা, অ্যান্ড গেট হলে কি হতো, অ্যান্ড গেটের জন্য যখন সবকটা বিভব উচ্চ থাকতো তখন ওয়ান হতো, বাকি সমস্ত জায়গায় জিরো হতো। এটা হতো অ্যান্ড গেট, অ্যান্ড, কিন্তু ন্যান্ড এসছে অ্যান্ডের উল্টো, তাহলে এটাকে তুমি ওয়ান বানাবে, এটা ওয়ান বানাবে, এটা ওয়ান বানাবে, এটা জিরো বানাবে, ঠিক। তাহলে এটা হলো আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। ইয়েস স্যার, তোমরা পরীক্ষার হলে পাশাপাশি ন্যান্ড গেট ট্রুথ টেবিল যদি করতে দেয় অসুবিধা হয়, অ্যান্ড গেট বানিয়ে নেবে, নিয়ে তাকে কমপ্লিমেন্টারি করে বসিয়ে দেবে, দিয়ে লিখে দেবে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। কী লিখবে না, টু ইনপুট ন্যান্ড গেটের সত্য সারণী, ন্যান্ড গেটের সত্য সারণী টু ইনপুট। ওকে, সো আজকে ছিল ডে 2, আমরা আবার 18 মার্কস করেছি। সো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাসে, তব তক কে লিয়ে জয় হিন্দ।